তিনি হলেন সক্রেটিস। সক্রেটিসের মহান এই দুটো শব্দ, যেটা আমরা 9-10-এ পড়ার সময় ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড নামে একটা গল্প পড়েছিলাম, সেখানে সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। এই নিজেকে জানো যেটা বিষয়, তার প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা হলো, একটু দেখে নেবে, আমি গত ক্লাসটা একটু করে, যদি কেউ যদি পিডিএফ না পেয়ে থাকো আমাকে বলো। সেটা হলো নো দাই সেলফ, নিজেকে জানো। এখন নিজেকে জানো মানে হচ্ছে আমি কে। নিজেকে জানা মানে আমি কে, এটা না? দেখো তো, নিজেকে জানা মানে আমি কে, এটা কি না? আমার কথা কি বুঝতে পারছো? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। আমি কি লিখেছি? নিজেকে জানো, আমি কে, এইটা তো জানতে বলা হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, এইটুকু একটু বুঝে নাও। নিজেকে জানো মানে আমি কে, আমি কে, আমি কে, আমাকে জানি আমি কে। এই জায়গাটাই আসো, সেটা হলো এই পর্যন্ত যত মহামানব, যত মনীষী, যত ভাবনাকুল মানুষ এই পৃথিবীতে এসছেন, তারা যত সৃষ্টি করেছেন, সেটি গান বলো, সাহিত্য বলো, সব জায়গায় তারা খুঁজে বেরিয়েছেন আমি কে এর উত্তর। কিন্তু এই অবধি এখনো খোঁজা চলছে। তার মানেটা হলো একজন মানুষ আমি কে সেটা জানার জন্য অনন্তকাল চলছে। তোমরা দেখো, ওই যে তুমি যদি ওই যে কদিন আগে দেখলা যে লালন সার হয়ে গেল, ওরা তিরোধান উপলক্ষে গেল, তা দেখো তো প্রতিটা গানে জাগতিক এবং পরজাগতিক এই জায়গাটা এসে আমি কে, আমার জাতটা কি, আমি কি জাত নিয়ে এসেছি, কি জাত হলাম, কি জাত নিয়ে যাব, এই ধরনের অনেক প্রশ্ন আছে না? আসে না? এই ধরনের অনেক ধরনের মনীষীদের লেখা প্রশ্ন আছে না? কথা বলা আছে কিনা? শুনতে পাচ্ছ? তোমরা কি রেসপন্স না করলে আমি আগাবো কিভাবে? জি স্যার, শুনতে পাচ্ছি কিন্তু একটু নেটে একটু সমস্যা শব্দ করতেছে। করবে যখন আমি বলবো না, তারপর তুমি একটু শব্দ করবে, তাহলে আমি পরে আগাতে সহজ হবে আমার। এই আমি কে, এটা যখন আমরা যাব, তখন যে বিষয়টি পাই সেটা হলো পৃথিবীতে অনেক আগে থেকে আসছে, আমরা সক্রেটিসকে পেয়েছি। সেখানে আমরা সক্রেটিস তার জীবনের বিষয়গুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি। এবং সক্রেটিসকে আলোচনা করার পর আমি গত ক্লাসে কয়েকটা হেডিং বলছি। সেটা হলো আমি যে আমি কে, সেটা হলো আমার স্বপ্ন কি, আমার স্বপ্ন কি। বলতো, তোমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের একটা স্বপ্ন আছে না? আছে কি, স্বপ্ন আছে? সবার একটা স্বপ্ন থাকে না? জি স্যার। আচ্ছা, এই যে স্বপ্ন, এখানে আমি তোমাদের এপিজে আব্দুল কালামের কথা বলেছিলাম, তুমি ঘুমিয়ে যা দেখো তা স্বপ্ন নয়, স্বপ্ন তাই যা তোমাকে ঘুমাতে দেয় না। যে কথা বলছি, আর তোমার স্বপ্নটা কি বলো তো একটু? সবাই আনমিউট কথা বলে, একজন বলো তো তোমার স্বপ্ন কি, একজন বলো।
একজন আনমিউট করে বলো তোমার স্বপ্ন কি। বলো না একজন, আমার স্বপ্ন কি। কিচ্ছু বলতে পারছো না, তুমি এমিন লাইভ পড়ছো না। স্যার আমার স্বপ্ন আমি একজন আদর্শ শিক্ষক হব। গুড। তোমার স্বপ্ন তুমি একজন আদর্শ শিক্ষক হব। এই আদর্শ শব্দটা যুক্ত করেই তুমি উপযুক্ত কথা বলেছো। আমি শিক্ষক হব। শিক্ষকের একটাই পরিচয়, শিক্ষক। শিক্ষক শিক্ষক মানুষকে শিখায়। সো আমি শিক্ষক হব। এই শিক্ষক হতে হলে তুমি কি চেলেই শিক্ষক হয়ে যাবে, নাকি তার জন্য অনেক পরিশ্রম করতে হবে? পরিশ্রম করতে হবে। অনেক পরিশ্রম করতে হবে। তারপরে আসলে যে জিনিসটা আমি ওখানে বলেছিলাম, যে মূল্যবোধ, মানে তোমার যে চাওয়া মূল্যবোধ, তোমার যে চাচ্ছ যেটা, এবং সময়। সময়, দেখো তো, আমি সেখানে তোমাদের একটা কথা বলেছিলাম, সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থাপনা পরিপূরক। আচ্ছা, এই তোমরা কথা বলছো একজন, বলো তো আমি এই বাক্যটা কি লিখেছি। এখানে বোধহয় কেউ একজন একটু দয়া করে আহ আচ্ছা, একটু কি বলবে? এই যে আমি লিখেছি, দেখা যাচ্ছে যে সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থাপনা পরিপূরক, দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এর অর্থটা কি? এখানে হচ্ছে একটা সময় আর একটা হচ্ছে জীবন, তাই না? তাই না, দুটো জিনিস আছে, একটা সময় আর একটা জীবন, তাই তো? তাই না? কথার কি বুঝেছো? সময় ব্যবস্থাপনা এবং জীবন ব্যবস্থাপনা, আমরা যে যে কাজগুলো করি সেটা সময়ের মধ্যে করি না। সকালে ঘুম থেকে উঠি, নাস্তা খাই, পড়তে বসি, তারপরে ইউনিভার্সিটিতে যাই, পড়ালেখা করি, লাইব্রেরি ওয়ার্ক করি, তারপরে বিকেলে বাসায় আসি, চা খাই, রাতে সন্ধ্যার পর পড়তে বসি, রাতে খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমাই, আবার সকালে ঘুম থেকে উঠি। এই সব কিছু সময়ের মধ্য দিয়ে হচ্ছে কিনা, বলো ইয়েস অর নো। সবকিছু সময়ের মধ্য দিয়ে হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, একটু ধন্যবাদ। এবার আসো, এই যেহেতু সবকিছু সময়ের মধ্য দিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, সময় একদিকে তুমি মানুষ, আরেকদিকে সময়। এখানে আরেকটা জিনিস যোগ হচ্ছে। একদিকে তুমি বলছো, সেটা হলো জীবন। আমি জীবনটাকে আর জীবন বলছি না, মানুষ। মানুষ, সময় এবং কাজ। মানুষ সময়ের মধ্য দিয়ে কাজ করে না, দেখো তো। মানুষ কি সময়ের মধ্য দিয়ে কাজ করে না? জি স্যার। আচ্ছা, তাহলে এই মানুষটা কে, সময়টা কখন, এবং কাজটা কি,
এই তিনটে উত্তর জন্য আমি তোমাদেরকে গত ক্লাসে লিও টলস্টয়, তোমরা কি লিও টলস্টয়ের নাম শুনেছো? উনি রাশিয়ার একজন বিখ্যাত সাহিত্যিক, বিখ্যাত বিখ্যাত বই লিখেছেন লিও টলস্টয়। সেই লিও টলস্টয় তার একটা গল্প আছে, সেটা হলো থ্রি কোশ্চেন্স। গল্পটার নাম কি বলো? গল্পটার নাম কি? গল্পটার নাম কি বলো, আমি রেখে দিচ্ছি, বলো না। থ্রি কোশ্চেন্স। থ্রি কোশ্চেন বাংলায় তিনটি প্রশ্ন। তিনটা প্রশ্ন। আচ্ছা, তোমার কাছে সবচেয়ে গুরুত্ব মানুষ কে এই মুহূর্তে? তোমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? এটা আমি লিও টলস্টয়ের গল্পতে আর যাচ্ছি না। দেখো তো এই মুহূর্তে তোমরা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিনা, আমি তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কিনা? জি স্যার। জি স্যার। দেখো তো, আমি যে তোমাদের কাছে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের সময়টা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিনা এখন? জি স্যার। এবং আমি যে ক্লাস দিচ্ছি, কাজ করতেছি, এটা কাজ না? জি স্যার। তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি এখন ক্লাস করছো। ক্লাস ক্লাস করছো কর। সময় কটার থেকে? 9টার থেকে আমি ক্লাস করছি। স্যার। তুমি ধরো দাও 10টা, সোয়া 10টা পর্যন্ত আমার সাথে ক্লাস করলে, তোমরা কি জানো তারপর আমাকে ভুলে যাবা? আমি ক্লাস থেকে বেরিয়ে গেলে আমাকে ভুলে যাবে, এটা তোমরা জানো? কথা বলো না কেন? স্যার মানুষ সবসময় কিছু ভুলে যায় না, এটা না না স্মৃতিতে না, আমি আমি না। থেকে যায়। আচ্ছা, এই যে সাথে সাথে রিমন, মনে পড়ে যায়। রিমন হাওলাদার, ভুলে তুমি যায়। খেয়াল করে শোনো। তুমি যখন আমি ক্লাস শেষ করব, তখন তুমি কি করবে? ক্লাসের পর কি করবে বলো না? ক্লাসের পর একটা বলো, আমি স্যার এটা করবো, বলো। বলো না স্যার আমি ক্লাসের পর খাবো, বা ক্লাসের পর পড়তে বসবো, বা ক্লাসের পর আমি আমার মার সাথে একটু গল্প করব। বলো ক্লাসের পর তুমি কি করবে? আরে পাগল রে, বলো একজন, বলো ক্লাস শেষে তুমি কি করবে, যা খুশি বলো। আর আমার নেটটা সমস্যা হচ্ছে। হ্যাঁ বলো। ক্লাসের পর স্যার আমার একজন নেটে বলো, তাহলে আমি এই সমস্যা কাজটা দিচ্ছে। করবো। হ্যাঁ বলো। তোমাদের একটা কথা শুনতে পারলে পরে আমি বোঝাতে সহজ হতো আমার। কেউ একজন বলো যে আমার ক্লাস শেষে তুমি কি করবে? স্যার ঘুমায় পড়বে? ক্লাসের পর খাবো। এই তো কে বলেছো বলো? নাহার, না নাহার সুলতানা বৃষ্টি বলেছো। আচ্ছা, যখন তুমি খাবে ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? খাওয়া। খাওয়া। তোমার খাওয়াটা পরিবেশন করছেন কে? কেউ একজন করছে, তোমার মা বা কাজের মানুষ করছেন, ওইটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর কোন সময় খাচ্ছ ওইটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাহলে কি দাঁড়ালো? মানুষ, তারপর তুমি খাবে, খাওয়ার পর তুমি কি করবে খাওয়ার পর বলো? তোমার পড়তে সামনে বসবো। বলো। হ্যাঁ, পড়তে বসবো। পড়তে বসবে। তখন পড়াটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ওই সময়টা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যা পড়ছো সেটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর তুমি ঘুমাবে না? জি স্যার। ঘুমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কত সময় ঘুমাচ্ছ, সেই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে কি কোনো সময় কি গুরুত্বহীন? না স্যার। কোনো মানুষ কি গুরুত্বহীন? না স্যার। কোনো কাজ কি গুরুত্বহীন? না স্যার। দেখো তো, সবই একটু ভাবলে জীবনকে সুন্দর করা যায় কিনা। এই জীবনকে সুন্দর মানে তুমি একটা রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা না ভেবে মানুষ ভাবতে পারো কিনা? একটা কাজকে তুমি মহান করতে পারো কিনা চুরি করা ছাড়া? আমি কি বোঝাতে পেরেছি যে 3 কোশ্চেন লিও টলস্টয়ের জীবনটাকে কিভাবে তোমাকে উন্নত করতে পারে? এই কথাগুলো যদি তুমি মনে রাখো, তাহলে দেখো তো তুমি প্রতিটা মানুষকে শ্রদ্ধা করা শিখবে কিনা। শিখবে তো? জি স্যার। তোমাদের একটা উদাহরণ দিই। আজকে তোমার আন্টির অনেকগুলো টেস্ট করতে হয়েছে। সেই টেস্ট করার জন্য আমি যখন এসে গেলাম হাসপাতালে, যেখানে টেস্ট করার জন্য রিপোর্ট টাকা দিতে হয়, আমি যে বললাম যে ম্যাডাম আমি কি একটু সহযোগিতা পেতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন আঙ্কেল, আঙ্কেল বলেন বলেন। আমি কি বলছি, ম্যাডাম আমি কি একটু সহযোগিতা পেতে পারি? ও কিন্তু আমার সহযোগিতা করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ওখানে বসাইছে, তাই না? কি ঠিক আছে তো? জি স্যার। তখন আমি তাকে কি বলছি, আমি বলছি ম্যাডাম আমি কি একটু সহযোগিতা পেতে পারি? বলো তো কি বলেছি। আমি কি একটু সহযোগিতা পেতে পারি? দেখো তো তার অনুভূতিতে লাগছে কিনা একজন সিনিয়র মানুষ আমার কাছে বিনীত ভাবে সবাই প্রার্থনা করছেন। আমি তো বলতে হ্যালো, আমার আমার রিপোর্ট লাগবে, আমি রিপোর্ট করবো, তাই আমার আমার রিপোর্ট করতে হবে। এইভাবে কথা বললে কি সে আমাকে আঙ্কেল বলতো? না স্যার। তার মানেটা হচ্ছে তুমি কি কথা বলবে কোথায়, সে কথাটা কতটা শালীন হতে হবে, কতটা বিনয়ী হতে হবে। যখন তুমি ভালো কথা বলবে, মানুষ তোমাকে ভালো বলবে, রোকসানা খানম খুবই ভালো মেয়ে, এই কথাটা যেদিন তুমি শুনতে পাবে, যখন বলা হবে তখন তুমি মনে মনে ভাববে যে আমি আরো ভালো কাজ করব। আল্লাহ বলেছেন, যাকে যাকে 10 জন ভালো বলে আমি তাকে ভালো বলি। তারপর দাঁড়ালোটা কি? আমি তোমাদের সেই জায়গাটা আসলাম যে সময় এবং জীবন এবং কাজ এর মধ্যে কতটা গুরুত্বপূর্ণ লিও টলস্টয়ের সেটা শেখার পর আজকে আমি তোমাদের যেটা শেখাতে চাবো, দেখো আজকে আমাদের টপিক কি কি দেখো তো। পড়ো, একজন পড়ো। বলো কি কি লেখা আছে। দেখা যাচ্ছে না? সময়ের গুরুত্ব, সময় ব্যবস্থাপনা ও মনোবিজ্ঞান, আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ কিভাবে নির্ধারিত হয়, আত্মবিশ্বাস। দি আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, এটা একটা। তার থেকে 5টা বিষয় আছে। জি সময়ের স্যার। গুরুত্ব, দেখো তো আমরা কি সবসময় সময়ের গুরুত্ব দিই? আমরা কি সবসময় সময়ের গুরুত্ব দেই? না স্যার, দেই না। এখন থেকে তুমি গুরুত্ব দেবে। যেমন ধরো তুমি কোন সময়টায় মানে তোমাকে খুব মনে হয় যে, যেমন ধরো তুমি ভোরে উঠছো, যার যার প্রার্থনা নামাজ যে যা করা করছো, তারপরে তুমি ফ্রেশ ফ্রেশ হচ্ছো, নামাজ নামাজ পড়ছো, যার যার যেরকম আছে পড়ছো, তারপর নাস্তা খাচ্ছো, তারপরে পড়তে বসছো। দেখো তো, সকালে যদি সূর্যোদয়ের আগে উঠে পড়তে বসা যায়, তখন দেখো তো মনটা কোমল থাকে কিনা।
মনটা খুব শান্ত থাকে কিনা? জি স্যার। তোমরা কি জানো মানুষের মন দেহ কন্ট্রোল বাই কে কন্ট্রোল করে? ব্রেন। মানুষের দেহ কন্ট্রোল করে কে? প্রকৃতি বলতে স্যার। পারছো না? হ্যাঁ, প্রকৃতি। প্রকৃতি। দেহ মন কন্ট্রোল করে প্রকৃতি। সকালে যখন সূর্যটা ওঠে সেই সূর্যটা কি আহ খুব উত্তপ্ত থাকে নাকি একটু তাপ থাকে না, কমল থাকে না? কম থাকে। সূর্য যখন আস্তে আস্তে মাঝ আকাশে আসে তখন দেখো তো মানুষের মিজাজও একটু কড়া হয়ে যায় কিনা? জি স্যার। তার মানে প্রকৃতি এমন একটা বিষয় যা মানুষের মন, শরীর এবং তার চাওয়া পাওয়া, প্রত্যাশা অপ্রত্যাশা সবকিছু, এভরিথিংস কন্ট্রোলড বাই নেচার, নেচার অ্যান্ড নেচার। তোমাদের দেখবা তোমার দাদা দাদি দাদা দানি ওই বাতের ব্যথা আছে না, বাতের ব্যথা, বাতের ব্যথা হয় না? জি স্যার হয়। এই বাতের ব্যথা বাড়ে কখন জানো? আমাবস্যা পূর্ণিমায়, যখন তোমার কৃষ্ণ পক্ষ শুরু হয়, এটা হচ্ছে আমাবস্যা। শুল্ক পক্ষ শুরু হয় পূর্ণিমা, অর্থাৎ যখন পূর্ণিমা তখন দেখা যায় যে জোয়ারের টান বেশি হয়। এই যে প্রকৃতির যে লীলা খেলা, এটা এটা আমরা জানি। সেটাই হচ্ছে বিষয় যে তোমার বয়স, তোমার মন, তোমার ইচ্ছা অনিচ্ছা সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে প্রকৃতি দ্বারা। এখন বিষয়টা হলো আমরা সেই জায়গাটায় যাই একটা একটা করে। তাহলে আমরা প্রথম আলোচনা করবো সময়ের গুরুত্ব। আচ্ছা দেখো, সময়ের গুরুত্ব আলোচনা করতে গিয়ে কি করব? সময়ের গুরুত্ব, সময়ের গুরুত্ব ভালোভাবে বোঝার জন্য এটা কি লিখেছি? 4টি ডি। 4টা ডি। সময়ের গুরুত্ব বোঝার জন্য আমরা কয়টা ডি ব্যবহার করব? দেখো তো, ফার্স্ট ডি ফর ডিজায়ার। ডি ফর কি? বলো না একজন। দেখা যাচ্ছে না? ফার্স্ট ডি মানে প্রথম ডি, তাতে কি হয়? ডি ফর ডিজায়ার, বাংলা কি? আকাঙ্ক্ষা। তাহলে তোমার আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষাটা দেখো, আমি এখানে বলছি কি, তীব্র বাসনা, প্রবল ইচ্ছা অন্তরে পোষণ করতে হবে। তুমি অন্তরে কি পোষণ করবে বলো তো? বলো, তীব্র বাসনা, দেখে দেখে পড়ো। তীব্র বাসনা ও প্রবল ইচ্ছা। অন্তরে তোমার অন্তর মানে, অন্তর মানে তুমি নিজের মেমোরিতে এইটা পোষণ করবে যে আমার একটা ইচ্ছা আছে। ইচ্ছাটা কি? আমি আগামী দিনে বিশেষ পরীক্ষা দিয়ে আমি প্রশাসনে চাকরি করব এবং জনগণের জন্য কাজ করব। রাষ্ট্রের পক্ষে সরকার যে উন্নয়ন পরিকল্পনাগুলো গ্রহণ করে সেগুলো বাস্তবায়নে একজন প্রশাসক হিসাবে আমি ভূমিকা রাখি, এবং সেটা ভূমিকা রাখার সময় আমাকে যে ক্ষমতাটা দেওয়া হবে, আমি আমার জীবদ্দশায় সেই ক্ষমতার অপপ্রয়োগ করব না, অর্থাৎ আমি দুর্নীতি করব। এটা তুমি এখন ভাবছো না? আচ্ছা, তাহলে এখন দেখো, এটি আমার স্বপ্ন। এখন তোমার স্বপ্ন। এবার আসো, এটা কি আছে? সেকেন্ড ডি ফর, এটা হচ্ছে ডিজাইসিভনেস। ডিজাইসিভনেস
দেখো, ডিসাইসিভনেস, এখানে ইংরেজি লেখা আছে ডিভাইসিভনেস, এটা নির্ণয়কতা। আর বাংলা এটা হচ্ছে, দেখো, বাংলা হচ্ছে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা। তাহলে দেখো তো তোমার এমন হতে হবে কিনা যে তোমার স্মার্টনেসটা দেখার জন্য দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা। যেমন আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে আহ, তোমার বাড়ি কোথায়, বলো বাড়ি কোথায়, একজন বলো বাড়ি কোথায় তোমার। পিরোজপুর মঠবাড়িয়া। কোথায়? স্যার পিরোজপুর মঠবাড়িয়াতে। পিরোজপুর মঠবাড়িয়া তোমার সেখানে বাড়ি। এখন তুমি এলাকায় দেখা গেল যে আহ, তোমাদের মতো অল্প বয়সের ছেলেরা একটা আহ, কি করবে যে সমাজ উন্নয়নমূলক কাজ করবে। এখন সেই সমাজ উন্নয়নমূলক কাজ করতে গেলে তোমার সেটা কি আলাপ আলোচনা হলো, যদি দ্রুত সিদ্ধান্ত না নাও তাহলে কি সেটা কার্যকর করা যাবে? না স্যার। স্যার যে লাইক কোনো কিছু বিলম্ব করে তো, সমাজ বিলম্ব করা বা মানে জিনিসটা, সমাজে। তা মানেটা হচ্ছে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার যে যোগ্যতা, সেটা হচ্ছে তোমার একটা। এখন এই যোগ্যতাগুলো প্রকাশ হবে বিভিন্ন মাধ্যমে, আর সেই বিভিন্ন মাধ্যমে কাজ, সময়। তুমি মানুষ, রিমন, তুমি মানুষ, তুমি সিদ্ধান্ত নিচ্ছ, এবং সিদ্ধান্ত নিচ্ছ যে এই 1 বছরে আমি আমার এলাকার মানুষের জন্য এই কাজগুলো করব, আমরা এই সমিতিটা, এটা তোমরা সিদ্ধান্ত নিলে 1 বছরের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সেটা যোগ্যতার সাথে সম্পন্ন করলে, তা মানেটা হলো তখন তোর আর একটা ভালো উন্নত কাজ করার প্রেরণা জগবে। অর্থাৎ তুমি যদি কাজ শুরু না করো তাহলে কখনোই তুমি ভালো কাজ করতে পারবে না। তুমি আজকে আমি যদি মনে করি, আমি যদি ভাবি যে আমি ভালো কাজ করব, আচ্ছা ভালো কাজ করতে কি পয়সা লাগে? সম্ভবত মানুষ যদি ভালো থাকতে চায় তার জন্য কোনো পয়সা লাগে না, কিন্তু খারাপ হইতে গেলে পয়সা লাগে। কথা বুঝতে পারছো? কাজেই তুমি ভালো হতে চাও, মানুষের সাথে সৎ ব্যবহার করো, কারোর সাথে মিথ্যা কথা বলো না, কাউকে অশ্রদ্ধা করো না, কাউকে সহযোগিতা করতে না পারলে অসহযোগিতা করো না, যা পারো করো। যেমন আমার গতকাল একটা ঘটনা বলি। আমার যেহেতু আমার মোবাইলটা চলছে, আমি ছোট কাল থেকে একেবারে 1971-এ আহ, সেই মহান মুক্তিযুদ্ধের সময় আমি ক্লাস 6 থেকে 7 উঠেছিলাম, তার মানে একটু বড়ই ছিলাম। আমার সবগুলো, আমার এলাকার এবং মুক্তিযুদ্ধের সবকিছু সিনারিও আমার মনে আছে। আমার বাড়ি নড়াইল আর কি, নড়াইল লোহাগাড়া উপজেলায় প্রত্যন্ত একটা গ্রামে। তো যখন মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, আমরা সেই ছোট ছোট ছেলে মেয়েগুলো দিন রাত, জ্যোৎস্না রাত 12টা 1টা পর্যন্ত মাটি কেটে ঝুড়িতে নিয়ে মাথায় করে, সেই সময় তো তোমরা জানো যে 7 মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিয়ে বলেছিলেন, আমি তোমরা রাস্তাঘাট কালভার্ট ব্রিজ চিরতরে ধ্বংস করে ফেলাইবা, আমি যদি হুকুম দেবার নাও পারি। অর্থাৎ রাস্তাঘাট যদি ধ্বংস করে ফেলানো হয় তাহলে সাধারণ যে বর্ষাকাল সেটা বন্যা হয়ে যাবে। আর বন্যা হয়ে গেলে আর্মি, পাকিস্তানি আর্মিরা গাড়ি ঘোড়া নিয়ে গ্রামের ভিতরে ঢুকতে পারবে না। আর একটা সুবিধা ছিল, পাকিস্তানি আর্মি সাঁতার জানতো না, ওরা সাঁতার জানতো না। যেহেতু সাঁতার জানতো না, আর বাঙালিরা দেখো তো, খালি নাকটা পানির উপরে থাকলে ঘন্টা পর ঘন্টা যুদ্ধ করতে পারে কিনা। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। এই যে যে বিষয়টা বলছি, সেটা হলো যে আমার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতা, আমি সেই কথা বলছিলাম যে ওই যে আমরা রাস্তা কেটেছি, রাস্তা বানিয়েছি, আমাকে কিন্তু কেউ পয়সা দেয়নি আমাদের। কেউ পয়সা দিতে আসলেও আমরা সেটা চিন্তা করিনি। আমাদের চিন্তা ছিল রাস্তাঘাট নাই, এটা করতে হবে, এবং দ্রুত। দ্রুত বলতে হলো
মানুষের যাতায়াতের জন্য এটা করতেই হবে আমাকে। তাহলে এটা করতে কি আমার পয়সা লাগছে? না স্যার। অথচ জানো সেই আমার গ্রামের মানুষগুলো আমাদের কত স্নেহ করেছে। এ রে বাবা রে, ছোট ছোট বাচ্চাগুলো কত কষ্ট করতেছে রে, আমার এলাকার ভাষা বলতেছি, আইসে একটু মাথায় আদর করতেছে, তোরা কত কষ্ট করতেছিস, কর কর বাবা কর, তাড়াতাড়ি কর। হ্যাঁ, এই যে যে বিষয়টি, এটি কিন্তু মনে রাখতে হবে যে তোমাকে কাজ করতে হবে, এই কাজ করতে, আর ভালো কাজ করতে কখনোই পয়সা লাগে না, তোমার একটু সময় লাগে। আর ভালো কাজ করে যে বলছো তুমি কালকে, দেখো, তুমি দয়া করে কখনো মিথ্যা কথা বলো না, কখনো মিথ্যা কথা বলো না। দয়া করে কাউকে বড় করতে যে কাউকে ছোট করো না। প্রত্যেকটা মানুষ তোমার কাছে একমাত্র মানুষ, মানুষ এবং মানুষ। এর বাইরে কি তুমি মানুষকে চিন্তা করবে? করা না, উচিত? না স্যার। তাহলে প্রথমত আমি মানুষ, তোমরা যারা জি, আমার এখানে আসো সবাই মানুষ। জি আমি স্যার। তোমাদের চেয়ে বয়সে বড়, জি স্যার। তাই তো, বয়সে বড়। আমি তোমাদের চেয়ে হয়তো একটু বেশি পড়ি, কিন্তু তোমরা যে এই যে আমার কথাগুলো বলছি, তোমাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার। তাহলে এইভাবে যদি তুমি চলো, তাহলে তুমি নিজেকে বড় মানুষ ভাবতে পারবে না। অবশ্যই স্যার। কিন্তু তুমি কলার ধরে দেখাবা না যে আমি আমি বড় মানুষ। বড় মানুষ তাকেই বলে যে বিনয়ী, যে ভদ্র, নম্র, প্রতিটা মানুষের সাথে সদ্ব্যবহার করে, সেই বড়। এবং যে মিথ্যা কথা বলে না, সেই বড়। এটাই হবে আমাদের মোট কথা, হলো যে মূল বিষয়, আমাদের ভিতরে সেই চেতনাটা আসতে হবে। তাহলে আসো এবার, তাহলে চারটা ডি, দুটা ডি চলে গেল। প্রথম ডিটা কি ছিল? ডি ফর বলো কি, ডিজায়ার, আকাঙ্ক্ষা। তারপর ডি ফর ডিসাইসিভনেস, বা দ্রুত কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করার যোগ্যতা। লাস্ট ওয়ান কি দেখো, না সরি, থ্রি, বলো তো কি? ডিটারমিনেশন, সংকল্প। ডি ফর ডিটারমিনেশন, জি বাংলা স্যার। কি? স্যার সংকল্প। সংকল্প। দেখো তো, সংকল্পবিহীন, সংকল্প মানে কি? তোমার একটা পরিকল্পনা, আমি জি স্যার। সংকল্প করেছি, আমি বদ্ধমূল ধারণা পোষণ করছি নিজেকে যে আমি ফার্স্ট ক্লাস পাবো, আমি ফার্স্ট ক্লাস পাবো, সেইভাবে আমি পড়ালেখা করব, জি সেইভাবে স্যার। পড়ালেখা করে আমার মেধার মধ্য দিয়ে আমি পরে বিশেষ পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে চাকরি পাবো, এবং চাকরি পেয়ে দেশের মানুষের জন্য কাজ করব। এইটাই হচ্ছে তোমার আকাঙ্ক্ষা, এইটা হচ্ছে তোমার সংকল্প। তুমি জি স্যার। সংকল্প করেছো আমি চুরি করব না, সংকল্প করেছো আমি দুর্নীতি করব না, তুমি সংকল্প করেছো আমি আমার উপরে অর্পিত দায়িত্ব অবশ্যই সুচারুরূপে পালন করব। তুমি জি স্যার। সংকল্প করেছো আমার কাছে যদি কোনো মানুষ আসে, সেই মানুষের বয়স ভেদে তার সাথে আমি সেইভাবে ট্রিট করব। তুমি যখন চাকরি পাবে, এরকম একটা বড় টেবিলে তুমি বসছো, খুব সুন্দর রুম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, জি স্যার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ইনকাম ট্যাক্স, এই কাস্টমস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তোমার রুম থাকবে, চেয়ার থাকবে, তোমার অর্ডারলি অনেক লোকজন থাকবে। জি ধরো স্যার। সেখানে তোমার বাবার বয়সে একজন লোক, আমি গেলাম তোমার কাছে, জি স্যার। তোমার বাবার বয়সে এক লোক যখন যাবে না, জি স্যার। তুমি দেখে চেয়ার থেকে দাঁড়াবে, জি স্যার। কি করবে? স্যার দাঁড়াবো এবং সম্মান দিব আর কি স্যার। হ্যাঁ, অসম্মান। সালাম করবে, এটা তো প্রথম কথা, এটা 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 বলার অবকাশ রাখে না। সালাম দিয়ে তুমি দাঁড়াবে, দাঁড়িয়ে তাকে বসতে দিবে, সে যখন বসবে তারপরে তুমি বসবে। জি তুমি স্যার। চাকরি পাইছো কিন্তু মানে এই না তুমি জমিদার হয়ে গেছো, তাই না? জি স্যার। তুমি এখনো যে মানুষ, চাকরি পাওয়ার পরও সেই মানুষই থাকবা কিন্তু, জি স্যার। তাই না? জি স্যার। ওই যে ভদ্রলোক যখন দেখলো, জানে উনি বিসিএস পাস, আরে বাবা ইউনো, আমি তার রুমে গেছি, সে দাঁড়ায় গেছে, দাঁড়ায় আমার বসতে দিছে, আমি না বসা বলতে সে বসে নাই। এখন বসলো, তার জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি কোথা থেকে এসেছেন? অমুক জায়গাতে। আপনার ছেলে মেয়ে কয়জন? বললা যাই কয়জন। আচ্ছা, তো আপনার বড়, আপনার ছেলেটা বয়স কেমন? বলে 25 বছর বয়স। তো ওই তো পাঠাতে পারতেন, আঙ্কেল আপনি কষ্ট করে আসছেন, বয়স্ক মানুষ, আমি কাজ করে দিতাম, ওকে কাজ করে দিতাম।
যাক আপনার কি কাজ বলে, এই এক কাপ চা দাও, আগে এক কাপ চা দাও, তারপর কাজটা তুমি করে দিলা, তোমার হাতে কাজটা আছে যে এটা করে দিলে এটা হয়ে যাবে, সিগনেচার করলেও না এটা হয়ে গেল। দেখো তো ওই লোকটা বাইরে যে বলবে কিনা স্যার কত ভালো, জি স্যার, অবশ্যই। বলবে না? জি স্যার। আচ্ছা এইটা করতে কি তোমার কোনো পয়সা খরচ হয়েছিল? না স্যার। যদি তুমি তাকে না দিতে, যদি ওই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোকের, এই কয়েকদিন 4 দিন 4-5 দিন আগে দেখলাম এক ভদ্রলোক, বয়স্ক এক ভদ্রলোক সরকারি অফিসে ঘন্টার পর ঘন্টা 7 ঘন্টা তারা বসা রাখছে, 7 ঘন্টা পর বলতে আজকে হবে না, সে রাগ হয়ে যায় ওই ওই ফালা দিছে, ওই ল্যাপটপ ফালা দিছে। তোমরা কি দেখেছো ভিডিওটা? না স্যার, দেখিনি স্যার। এই 3-4 দিন আগে। জি স্যার। স্যার, সোশ্যাল মিডিয়া থাকা হয় না তো স্যার? ছেলেমেয়েরা তারা নিশ্চয়ই সরকারি কোনো ট্রেনি হবে, তার মানে সরকারি চাকরি পাওয়ার পরে আমরা মনে করি যে আমাদের আর মানে ঠ্যাঙ্গের উপর পাও চলে গেছে, আদব কায়দা বলতে আমার কিছু থাকে না, আমরা অমানুষ। ওই ব্যবহার করেছে ভদ্র বয়সে, দেখাচ্ছে যে সে চেয়ারে বসে আছে কতক্ষণ সিসিটিভি ক্যামেরায়, দীর্ঘ 7 ঘন্টা বসার পরে বলতে আজকে কাজ হবে না। আমাদের ফ্যান ছাড়লে আমার সমস্যা, আমি গামাইলে আমার আমি গামাই। যদি না হতো ওরা তো বলতো যে আঙ্কেল এখন তো আপনার কাজটা হবে না, আপনি এটা আজকে আমার সিস্টেমে নাই বা সমস্যা আছে, আপনি এই দেখেন দেখালেন, আপনি কালকে বা পরশু দিন একটু আসেন, তাহলে কি ওই ভদ্রলোক বসে থাকতো? না স্যার, চলে যেত এবং এটাই ভালো হতো ব্যাপারটা স্যার। দুটো কথা বললে যে সমাধান হয়ে যায়, আমরা সে কথা না বলে একটা ভদ্রলোকে ঘন্টার পর ঘন্টা বসায় রাখলাম, আমার খুব কষ্ট হয়েছে। আর মনে হচ্ছে এরা কি মানুষ নাকি, এরা মানুষ না। আমি কিন্তু কোনো মানুষকে, প্লিজ ক্ষমা চেয়ে বলছি, মানুষকে আমি কোনো পশুর সাথে তুলনা করি না। বলো তো আমি কি করি না? স্যার, কোনো পশুর সাথে তুলনা করেন না স্যার। এর কারণটা কি জানো? না স্যার। পশু যতটা প্রভু ভক্ত হয়, মানুষ ততটা রাষ্ট্রের ভক্ত হয় না। জি স্যার। স্যার, আমার একটা অবজারভেশন আছে স্যার। স্যার, আমার হ্যাঁ, মনে হয় এই এই অ্যাটিটিউড গুলা স্যার আমরা ব্রিটিশদের থেকে অনেকটা পাইছি স্যার। মানে যারা এখন সরকারি চাকরি করে, আহ, তো সিভিল সার্ভিসে যারা যায় আর কি, আমার মনে হয় স্যার ব্রিটিশদের যে একটা রূঢ় যে একটা ব্যবহার, ওইটা স্যার আমাদের এইটা এখানে স্যার অনেকখানি মানে আসছে আর কি। এবার ভাড়া টাকা কি শোকেজে রেখে দিবেন? ভাড়া টাকা কি শোকেজের ভিতরে রাখেন ভাববে, না আমারই? এই যে তোমরা কাঁচা শোনো, তোমরা যতজন এটা জানছো যে তোমরা এই কাজগুলো ভবিষ্যতে করবে না, তোমরা না আরো 10 জন তোমাদের কাছ থেকে অনুপ্রাণিত হবে। জি স্যার। আমি, আমার মেয়ে ও আমেরিকায় এমএস পিএইচডি করে সে বড় চাকরি করছে টয়টা কোম্পানির সিনিয়র গবেষক। ও আমাকে সে গত বছর বলেছে, বাবা তুমি এত পড়ো, ছেলে মেয়েদেরকে এগুলো দাও, এগুলো শিখাও, ওদেরকে জানাও, 10 জনও যদি তোমার কাছ থেকে শেখে, দেখবো ওরা অনেক মানুষকে জানাতে পারবে, ওরা অনেক জি মানুষকে জানাতে পারবে। তাহলে ব্যাপারটা হচ্ছে আনান, এটা কি আনান নাকি? জি স্যার। আনান, আনান, তুমি যদি শিখে থাকো, তুমি কালকে থেকেই আচরণটা শুরু করো। দেখো জি স্যার। কেউ কেউ হয়তো তোমাকে কটাক্ষ করতে পারে জানো, ও বাবা, এরকম করতে পারে। জি স্যার। তার মানে এইরকম একটা সমাজে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো খুব একটা মানানসই বোধ হয় না। স্যার, কিছুটা স্যার। স্যার, মানুষ। মানানসই হলে আমি কতটা মাতবরি করতে পারি। জি স্যার। জি তোমাদেরকে স্যার, এই প্রসঙ্গে আমি একটা গল্প বলে নেই। সেটা হলো, আমরা বাংলাদেশের ছেলে মেয়েরা, বাংলাদেশের মানুষ জানো, কেউ করে মানতে চায় না, তাই না? জি স্যার। আর যতক্ষণ পর্যন্ত তুমি মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত আগাতে পারবে না। এ প্রসঙ্গে একটা গল্প বলি তোমাদের। আমাদের বাংলাদেশেরই একটা মানে এআই দিয়ে ওরা করে আর কি, ভিডিও করে বিভিন্ন ধরনের, খুব মজা লাগে। আমি আসলে খুবই কি বলি যে আহ, পছন্দ করি এমন কিছু যেগুলো আমাকে হাসায়। জি স্যার। আমার আমার যে নির্মম বাস্তবতা, সেখানে যখন আমি একটু হাসতে পারি, সেটা না আমার মনটা খুব ভাল লাগে। তখন ওই হাসানো অনেক কিছু আছে। তারপর ও ও গেছে একজন, সেই ওরা ইসে গাইবান্ধার ভাষায় কথা বলে, ও গেছে ইসে জাপানে। জাপানে যে বলছে, ভাই
তোমরা এত উন্নতি করো কেমনে, আমরা তো পারি না। তো বলছে ভাই আমাদের জাপানে 10 জনের মধ্যে একজন হচ্ছে জ্ঞানী, বাকি 9 জন আমরা তার পিছে পিছে চলি, তাকে অনুসরণ করি, তার নির্দেশ মোতাবেক চলি, তার নেতৃত্বে চলি। আর আপনারা বাংলাদেশের 10 জনই হচ্ছেন, 10 জনের মধ্যে 10 জনই মহাজ্ঞানী, কেউ কারো পিছে হাঁটতে চান না, কেমনে উন্নয়ন করবেন? কথা সত্যি স্যার। কথাটা কি মিথ্যা বলেছে? হ্যাঁ স্যার, একেবারে সত্য কথা। আমরা কি কেউ কারো মানি? কারণ আমি আমার আমার উপর আবার কেডা আছে? জি স্যার, আমরা এইভাবেই এইটা চিন্তা তোমরা করি। বাদ দেবে, এই মানসিকতাটা তোমাদের ভিতরে থাকতে পারবে না। তোমাদের যে মানসিকতা আসবে, আমার উপরে উনি আসছে, আমার আগে উনি আসছে, ওনার ওনার ইনস্ট্রাকশন মোতাবেক আমি যাব। আবার তুমি বয়সে ছোট বিধায় একজন বয়সে বড় তার চেয়ে বেশি ভালো জানবে না তা না, তখন তাকে তোমার যে মানে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা, সেটা তোমাকে তাকে মানতে হবে। আসলে নেতৃত্বের প্রতি যদি আমাদের সুনিয়ন্ত্রিত আস্থা না থাকে, তাহলে না সেই সমাজ এগোতে ভারী কষ্ট হয়। আমাদের এখানে এটা বড় একটা গ্যাপ আছে না এই বিষয়ে। জি স্যার। তাহলে আসলে সংকল্প তোমরা করো, সেই সংকল্পটা যখন করবে তখন দেখবে তোমার খুব ভালো লাগবে। এবার আসো ডি ফর, ফোর্থ ডি ফর কি? ডিসিপ্লিন, শৃঙ্খলা। ডিসিপ্লিন, শৃঙ্খলা। দেখো চতুর্থ ডি হলো ডিসিপ্লিন, শৃঙ্খলা। এটি আপনার জীবনের সফলতার অতি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তাই সময় ব্যবস্থাপনাকে সারা জীবনের গুরুত্বপূর্ণ এক অভ্যাসে পরিণত করতে নিজেকে অবশ্যই শৃঙ্খলার মধ্যে রাখবেন। শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা কি? শৃঙ্খলাটা হচ্ছে ওই যে যা বললাম, তুমি তোকে চিন্তা করো যে আমি কিভাবে আহ টিচারদের সাথে কথা বলবো, কিভাবে আমি আমার বন্ধুদের সাথে গল্প করব, কিভাবে আমার সিনিয়র, আমার ইউনিভার্সিটির, আমার ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাইদের সাথে কিভাবে ব্যবহার করব, আমি আমার বড় বোনদের সাথে কিভাবে ব্যবহার করব, আমার ক্লাসমেট বন্ধু বান্ধবীদের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে ব্যবহার করব। এটা যদি তুমি সুনিয়ন্ত্রিত ভাবে করতে পারো, সেটা শৃঙ্খলা হয় কিনা। জি স্যার। স্যার আমি তারপর তুমি তারপর জি তুমি খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা কিন্তু নিয়ন্ত্রিত করতে হয়। অনিয়ন্ত্রিত মানে যদি তুমি বেশি কম খাও তোমার গ্যাস হবে, অনেক বেশি খাও গ্যাস হবে। অর্থাৎ জি স্যার। শৃঙ্খলা রেখে তোমার জীবনটা চলতে হবে, জীবনটা চলতে হবে, বিশৃঙ্খলতা চলবে না, বিশৃঙ্খলা চলবে না। বাট এর অর্থ এই না যে তোমার দুষ্টামি করবা না, জি তো স্যার। সবাই দুষ্টামি করবা। তোমাদের কি করার কথা বলছি? স্যার দুষ্টামি। দুষ্টামি। জি স্যার। সবাই দুষ্টামি করবা, করবা কিনা? জি স্যার। কিন্তু নোংরামি করতে পারবে না। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, দুইটার মধ্যে ডিফারেন্স আছে দুষ্টামি স্যার। আমার সাথে করতে পারো তোমরা, জি স্যার। আমিও তোমাদের সাথে কখন কত দুষ্টামি করব। জি স্যার। স্যার আমার আমার একটা স্যার পড়ছিলাম, বাংলাদেশের সিভিল সার্ভিসের ইতিহাস। এই বইটাতে স্যার একজন সচিব লিখছিল যে এই যে সত্যেন্দ্রনাথ ঠাকুর, যে ফার্স্ট আইপিএস অফিসার, সে নাকি স্যার তার জীবনে যে যতদিন সে আইপিএস অফিসার ছিল, একদিনও নাকি কোনো ছুটি নেয় নাই, কিংবা কোনো অবসর, মানে অবসরে যাওয়ার আগ পর্যন্ত আর কি, সে কোনো হ্যাঁ, হ্যাঁ, ভ্যাকেশন, হ্যাঁ। কোনো কিছু সে নেয় না আর কি, মানে এত ডিসিপ্লিন সে ছিল। এটা 1864 সালে পরীক্ষা দিয়ে উনি চাকরিটা পেয়েছিলেন আর কি, প্রথম আইসিএস অফিসার। তারপরে 1867 সালে 3 জন আইসিএস অফিসার হয়েছিল একসাথে। উম, তো এখন বিষয়টা হচ্ছে আহ আমাদের দেশে চাকরি পাওয়ার পরে সে মনে করে আমি কি জন্য হয়ে গেছি, স্যার আমার এটা আর তো স্যার, ধরে কে? স্যার সমাজ তো আমাদেরকে এই লেভেলের ট্রিটমেন্টটা স্যার করে তখন, মানে ফ্যামিলি বা হচ্ছে আত্মীয় স্বজন বা হচ্ছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, তারা এমন একটা মানে বোঝায় যে তুমি এখন রাজা, তুমি কিং, তুমি এখন সবচেয়ে সর্বে সর্বা, এরকম একটা স্যার মানে আবহাওয়া চারপাশে ক্রিয়েট করে ফেলে। তো ওই মুহূর্তে স্যার মানে একজন স্টুডেন্টের যে সদ্য চাকরি পেয়েছে, তার তো স্যার নিজেকে ধরে রাখাটা বা ওই যে যে মানে ইমোশন কন্ট্রোল করা, যে আমি একজন সাধারণ মানুষই আছে, এটা এই যে সম্মানটা, এটা এই চেয়ারের বা আমার না আর কি, এটা আমি মানুষের না, এটা এই চেয়ারের। এটা তো স্যার ম্যাক্সিমাম মানুষ তখন বুঝে না বা বুঝতে চেষ্টা করে না। সুন্দর কথা বলেছ তুমি।
এই যে দেখেছো, কিন্তু আজকে কি মনে হচ্ছে যে এই কাজ, এই ধরনের কাজ করা উচিত না? জি স্যার, অবশ্যই স্যার। বাস, আমার কথা হলো যে আমরা তো সারা দেশের মানুষকে, সারা দেশের ছেলে মেয়েদেরকে শেখাতে পারবো না, সারা দেশের ছেলে মেয়ে আসবেও না। যারা তোমরা এসছো তারা অন্তত এইটুক বোঝো যে আমাকে কি করতে হবে। তোমার কাছ থেকে 10 জন দেখবা শিখছে, তোমরা যদি 100 জন থাকে, 100 জন থেকে 10 জন করে শেখাও, তারা যদি আবার শেখায়, আজকে না কালকে। তোমার আজকে যে জাপান, জানো এই জাপান এই 1868 সালের পর থেকে ওরা প্রচন্ড রকমের উগ্র জাতীয়তাবাদী একটা জাতি ছিল জি এবং স্যার। সাম্রাজ্যবাদী একটা জাতি ছিল। জি তারা স্যার। কোন বিংশ শতাব্দীর প্রথমে কোরিয়া দখল করে নেয়, চীনের সাংহাই দখল করে নেয়, তারপরে এরকম অনেক সাম্রাজ্যবাদ হয়েছে। আবার দ্বিতীয় জি বিশ্বযুদ্ধের পর সেই দেশটা যখন একটা এতটাই শৃঙ্খলিত হয়েছে, তারা দেখো গত 40 বছরে জাপানে একটা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। গত 40 বছর কোন শিক্ষক নিয়োগ, প্রশাসনের চাকরি দেওয়ায় কোনো জায়গায় দলীয় বা দুর্নীতি হয়নি। এবং সে দেশের মানুষগুলো এতটাই শৃঙ্খল, বাচ্চা যখন স্কুলে যায় তারা লাইন দিয়ে রাস্তার পাশ দিয়ে যায়, কেউ কারো আগে যাবে না। জি স্যার। কত সুনামি হয়েছিল 2010-12 সালে, সেই সুনামির সময় সব যাদের খাবার গোডাউনে রাখা হয়েছে একটা রুমে, একটা সেখানে লাইন দিয়ে মানুষ যাচ্ছে, যার যেটা নিয়ে চলে যাচ্ছে। পরিশেষে একজন লোক গেছে, তাকে 2টা খাবার আছে, সে অপেক্ষা করতেছে আর একটা লোক আসুক, তাহলে এই খাবারটা নিলে শেষ হয়ে যাবে, তারপর আমরা গেটটা আটকা দিয়ে চলে যাবো। কোনো সিকিউরিটি নাই, কোনো দারোয়ান নাই, কোনো আর্মি পুলিশ, কিচ্ছু নাই। জি অথচ স্যার। বাংলাদেশে রাখো না এরকম একটু? স্যার আরে আমাদের আর্মি কেন, সারা বাংলাদেশে পুলিশ আইনও ঠেকাইতে পারবে না, মারামারি স্যার কাড়াকাড়ি। স্যার আমাদের স্যার এই যে যে নৈতিক অবক্ষয়, এটার জন্য কি স্যার মানে আমাদের যে অ্যানসেস্টররা, ওই মানে আমাদের জিনগত এটা কি সমস্যা, নাকি স্যার ব্রিটিশদের শোষণটা আমাদেরকে এরকম বানাইছে? এটা আমার যেটা মনে হয় সেটা হলো, ঠিক এই মুহূর্তে অত গভীরে যাব না তোমাকে নিয়ে, আমি স্যার। আরেকটু পরে যাব, আরেকটু পরে যে তো কথাটা তুমি খেয়াল রেখো। আমি জি একটা স্যার। সময় যাব যে বাংলাদেশের, আমি ঠিক এভাবে সামাজিক অবক্ষয় হয়ে গেছে এভাবে কথা বললে মানুষ বা তোমরা আমাকে প্রথমে নেগেটিভ দেখবে। আমি নেগেটিভটাকে প্রথম আনতে চাই না, জি আমি স্যার। তোমাদের সামনে পজিটিভ বিষয়গুলোকে আনতে চাই। এই যে পজিটিভ যখন আসছে তখন তো তোমরাই নেগেটিভটা বলছো, জি স্যার। তাই না? জি স্যার। তার মানে আমরা নেগেটিভকে প্রত্যাখ্যান করবো, তারপরে আমি একটা সময় বের করবো, তোমাকে জানাবো। আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ ওটার জন্য আলাদা একটা ক্লাস লাগবে ফুল লেন্থ। যে জি স্যার। তার মধ্যে অন্যতম হলো আমাদের এটা হওয়ার জন্য রাজনীতি। জি স্যার। এবং দেখো, তুমি বিসিএস পাস করে বেতন কত পাবা? স্যার 33,000 টাকার মতো স্যার, 22,000 টাকা বেসিক, তেইশ হাজার আচ্ছা, একশো টাকা এই টাকা পেয়ে জি স্যার। তুমি বিয়ে করার সাহস দেখাতে পারবা? না স্যার, ইম্পসিবল স্যার, পারবো না স্যার। আচ্ছা, তারপরে দাঁড়ালো, অথচ গ্রামে সবাই জানে যে আনান অমুকের ছেলে, আরে পুলিশের এসপি, ওরা এএসপি বোঝে না, হয় দারোগা নাহলে এসপি। জি স্যার। তোমার বাড়িতে যদি 2-3 বছরের ভিতরে ওই টিনের ঘর, 3 তলা বিল্ডিং না হয়, জি স্যার। ছোট পুকুর যদি দিঘি না হয়, শত শত বিঘা জমি না হয়, তোর বাবার উপরে তোমার সাল বলে কি পুলিশের এসপি হয়েছে, তোমার তো বাড়ি বিল্ডিং হচ্ছে না তো, জি কই স্যার। তোমার জি বাড়িতে তো হচ্ছে না তো, তো গ্রামে জমি টমি তো হচ্ছে না, তো সাল কি চাকরি পালো? আমি আমার গ্রামের ভাষা বলছি, কি চাকরি জি পেলো? স্যার। তার মানে জি এই স্যার। যে সামাজিক যে ব্যবস্থাপনা, একদিকে তোমার যে সামাজিক মর্যাদা, আবার সামাজিক মর্যাদা, ওরে অমুকের ছেড়ে পুলিশের ইসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তুমি তার, তোমার জি- যদি ঘুষ না খাও, টাকা যদি না থাকে, সে যদি তো বাসায় আসে, তুমি কি তাকে পোলাও বিরিয়ানি করে খাওয়াতে পারবা? না স্যার, ওইভাবে তো সম্ভব না স্যার। সম্ভব না, তুমি বিয়েই করতে পারবে না বলেছ। তখন তুমি কি করবা জানো? আর সেই মেয়েটাকে বিয়ে করবা, বা মেয়েটা সেই ছেলেটাকে বিয়ে করবে যারা একই সাথে হয়তো চাকরি করতেছে। তো জি দুইজনের ইনকাম ছাড়া সংসার চালানো যাবে না। তাহলে আমার যে বেতন, তার সাথে কি সামাজিক এবং অর্থনৈতিক সুসমন্বয় আছে? নাই। না থাকলে তুই চলবা কেমনি? তোমার একটা মর্যাদা আছে, মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ
অর্থ তোমার নাই, তখন তোমার কি মনটা ভালো থাকবে? একটু তো খারাপ লাগবেই স্যার, আর আশেপাশের মানে সেই মানুষজনের। জায়গাটার থেকেও আমি বলবো তোমাকে, দেখো এই এই সুযোগ দেওয়া হয়। আমি তোমাদের একটা কথা বলি, তোমরা সালাম সালাম হাজার সালাম গানটা শুনেছো? জি স্যার। শুনেছো সালাম সালাম হাজার সালাম? সকল শহীদ স্মরণে। জি এই স্যার গানটার লেখক হলো ফজলে খুদা। জি উনি স্যার। বাংলাদেশ বেতারে বড় অফিসার পর্যন্ত ছিলেন। ওনার বাসা ছিল, মারা গেছে বেশ কয়েক বছর আগে মারা গেছে, এই কি বলে যে আগারগাঁয়ে ডুপ্লেক্স একটা বাসা। ওনার বাসায় দুইটা চেয়ার আছে, ডাইনিং টেবিল একটা আছে প্লাস্টিকের, চেয়ার হলো প্লাস্টিকের। বিষয়টা হচ্ছে তুমি যদি দুর্নীতি না করো তোমার কিন্তু জৌলুস থাকবে না। জি আর স্যার। দুর্নীতি করলে তোমার ঘর মানে এমন অবস্থা হবে যে চিন্তা করা যায় না। কিন্তু ওই কাকা, ফজলে কাকা এত ভালো মানুষ। তুমি মানুষ, মানুষ এবং মানুষ, ভালো মানুষ থাকো, কম খাও। জি স্যার। তোমার তিন বেলা সবকিছু ভালো ভালো খেতে হবে, নট নেসেসারি। আমার জি কথা স্যার। হচ্ছে তুমি তো জেনে শুনেই চাকরিতে আসছো যে তুমি এত টাকা বেতন পাবে, তুমি এই জি সুযোগ পাবে, এই বাড়ি পাবে, এই গাড়ি পাবে, অর্ডারলি পাবে। তারপরে তুমি এই কাজ করলে বিভিন্ন ভাবে তোমার টিএ ডিএ নানা রকমের পয়সা যোগ হয়। আমি দেখছি একটা ছেলে মেয়ে, তারপর তুমি একটু উপরে উঠে গেলে গাড়ি কেনার জন্য একটা লোন পাবা, লোন সামান্য পাওয়া কয়েকটা লোনের দেয়। সেই গাড়ি যে টাকা দেয়, সেই টাকা দেয় হলো তারপর মেনটেন্যান্সের জন্য দেয় 50,000। গত আমি শেখ হাসিনার সময় কথা বলছি, একজন ডিএস কে 50 লক্ষ টাকা দিচ্ছে গাড়ি কিনতে। দেন গাড়ির জি মেনটেন্যান্সের জন্য অর্থাৎ ড্রাইভার তেল 50,000 টাকা দিচ্ছে। আমার এক ছাত্র শিক্ষা 20তম বিসিএস এর, ও শিক্ষার ডেপুটি সেক্রেটারি, ও হিসাব দিল যে ফারুক ভাই আমি এই করবো, কি বলে যে এলিয়ন অথবা আর প্রিমিও এরকম একটা গাড়ি কিনবো। আহ, স্যার। এখন স্যার আরেকটু বাড়াইছে, মানে আমার আব্বু তো আছে। এখন আমি স্যার আমি 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 করোনার আগের কথা বলছি। স্যার হ্যাঁ, এখন 50,000 টাকা করছে স্যার। আরে যতই বাড়ুক, জি বাড়ছে। স্যার। বিষয়টা হলো ও আবার হিসাব দিল, এই যে 20 লক্ষ টাকা আমার বাঁচলো, এটা ফিক্সড ডিপোজিট করব। দ্বিতীয়ত হলো যে আমাকে যে মাসে 50,000 টাকা দিবে, ওই টাকার থেকে আমি ড্রাইভারকে বেতন দিব 20-22 হাজার, আর তেল খরচ লাগবে আমার আর 10,000। ওখানে আমার 20,000-এর মতো বাঁচবে। জি তারপরে স্যার। দেখো সরকারি চাকরি তো কিন্তু লিগালি অনেক সুযোগ সুবিধা আছে, জি স্যার, এটা আছে স্যার। তো সেইটাকে ব্যবহার করতে ভালো থাকো। জি স্যার, অবশ্যই। মাছ খাও আরেক বেলা, ডিম খাও আরেক বেলা, মাংস খেও। তো যাও, আমরা এই যে চলে গেলাম, এবার আসি যে স্যার, সময় ব্যবস্থাপনা ও মনোবিজ্ঞান। দেখো একটু বাবা, ষোলোশো ষোলোশো টাকা দিতে হবে। আর যে 2,000 দিতে আমার 400 টাকা ব্যাগ দিচ্ছে। স্যার দেখা। সময় হ্যাঁ, ব্যবস্থাপনা ও 200 টাকা দিতে হবে। মনোবিজ্ঞান, সাইকোলজি। আপনার জীবনের শ্রেষ্ঠত্বের মাত্রা কিভাবে নির্ধারণ করবেন? দ্বিতীয় হচ্ছে, একজন মানুষ তার জীবনকে কিভাবে শ্রেষ্ঠ করবে তা নির্ভর করে সেই মানুষের ইচ্ছা শক্তির ওপর। আপনি জীবনে কি অর্জন করতে চান সেটি নিয়ে অন্য কারো কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য অবশ্যই আপনার নিজের ওপর নির্ভর করতে হবে। কথাগুলো কি পাঁচশো উপযুক্ত? ব্যবসায়ী। জি স্যার। হ্যাঁ, সেটা হলো 500 দিবে না, 200 টাকা। 400 টাকা ছোট, আসবে। কথা বলতে চাও না, আমার কাছে পারমিশন নিও। আপনি এখানে 2,000 টাকা দেন আর এই 400 টাকা নেন, শেষ টাইমে। একজনের স্যার মাইকটা অন করেন স্যার, এই সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো পারস্পরিক কিছু বলতে, একজন যদি কিছু বলতে চাও গুরুত্বপূর্ণ বলো। আমি নিশ্চিত হয়তো স্যার ভুলে একজনের মাইকটা অন তোমরা হয়ে নিজেরা আছে। কথা বলো না, নিজেরা কথা বলো না, তোমরা সবার জন্য একজন কথা বলো। এখন কথা বলছে আলবি, আলবি কিছু বলতে চাচ্ছ বলো। আর কেউ কিছু বলতে চাচ্ছ? তাহলে না এখানে স্যার। দেখো, সময় এটা উদ্দিষ্ট হবে না, সময় হবে।
সময় ব্যবস্থাপনা ও মনোবিজ্ঞান। 29 তো হবে না, মনে রেখো। আপনার জীবনে শ্রেষ্ঠত্বের মাত্রা কিভাবে নির্ধারণ করবেন? একজন মানুষ তার জীবনকে কিভাবে শ্রেষ্ঠ করবে তা নির্ভর করে সেই ব্যক্তির ইচ্ছা শক্তির উপর। আচ্ছা, সব মানুষের ইচ্ছা শক্তি কি একই রকম? না স্যার, আলাদা, প্রত্যেকের আলাদা। আলাদা আলাদা। তাহলে তোমারটা নির্ভর করবে তোমার ইচ্ছা শক্তির উপর। আবার জি একজন, কি বলবো, যে রিক্সাওয়ালার, তার ওই অবস্থা থেকে, তার অবস্থার থেকে শ্রেষ্ঠ, সে তার ইচ্ছার উপর নির্ভর করবে। জি স্যার। একজন, কি বলবো, যে আহ মানে যিনি কৃষক, তার ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। সেটা হলো যে আমার কখন ধান চাষ করতে হবে, কখন ধানটা নিড়াতে হবে, কখন কি ধান দিলে কত। ওই কৃষক অশিক্ষিত হলেও সে খুব ভালো বোঝে। আপনি জীবনে কি অর্জন করতে চান? সবাই কিছু একটা অর্জন করতে চায় না? জি স্যার। আচ্ছা, যে যা চাক, সবই তো সবাই চায়। সবাই কি পারে? না স্যার। পায় না। তাহলে কিন্তু এখন তুমি একটা কাজ করো, সেটি নিয়ে তুমি কারোর সাথে আলোচনা করো, আমার সাথে আলোচনা করতে পারো, পরামর্শ নিতে পারো। জি কিন্তু স্যার। সবকিছু ডিপেন্ড করবে তোমার তোমার উপরে। তুমি তোমার জন্য, তুমি তোমার 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 এবং তোমার কাজে, এখানে অন্য কাউকে এই জায়গায় তুমি অংশ নেওয়ার সুযোগ পাবে না। আমি শিক্ষক, তোমাকে পড়াচ্ছি, তুমি জি যদি স্যার। না পড়ো, কালকে যদি একটু পর তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা যদি না দেখো, কালকে সকালে যখন রেকর্ডটা পাবে, সেই রেকর্ডটা যদি না দেখো, তাহলে কি এগুলো কথা বেশিক্ষণ মনে থাকবে? না স্যার। তার মানে একটা চর্চা থাকতে হবে। কালকে একটা চর্চা করবে। তারপরে আমি আগামী যে ক্লাসটা নেব, এই মাসের যে কটা বাকি আছে, 4 দিন তোমাদের ক্লাস দেবো। আমি তোমাদের এই প্রসঙ্গ বলে রাখি, তোমরা যারা গ্রুপে রয়েছে তাদের ভিতরে অনেকেই এখনো ভর্তি হওনি। এই মাসের পর আমি যারা ভর্তি হবে, ভর্তি, অনেকে তোমরা কথা দিয়েছো, বাট অনেকে ভর্তি হওনি এখনো, ক্লাস করছো, আমার সাথে কথাও বলো সবাই। আমি কিচ্ছু বলি না, শুধু অনুরোধ বিনয় অনুনয় বিনয় করি যে তোমরা সামান্য কয়টা টাকা, 2000 30টা টাকা দিয়ে তোমরা এতগুলো ক্লাস পাবে, ইত্যাদি ইত্যাদি। আরো সব সাবজেক্টগুলোর মানে বেসিকটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে স্যার এরকম হলে ভালো হতো, অবশ্যই বলবে। আমরা সেটা ভালো হলে অবশ্যই সেটা করব। তারপরে হলো, সেখানে দেখো মাত্র 2030টা টাকা তোমাদেরকে দিতে হচ্ছে। তো এটা যদি তোমরা না পারো, না পারো, অর্থাৎ না পারোটা আমি বলছি এই অর্থে, যদি তুমি না চাও, এখন সমাজে কি এই টাকাটা কি খুব বেশি টাকা বলবে তোমরা? না স্যার। না। আমি যদি এটা অফলাইনে পড়াতাম, জি স্যার। মিনিমাম তোমাদের কাছে 40,000 টাকা নিতে হতো। জি এর স্যার। কারণটা কি জানো? এর কারণটা হচ্ছে অফলাইনে পড়ালে আমার রুম লাগবে, এসি লাগবে, ফ্যান জি স্যার। লাগবে, চেয়ার লাগবে, টেবিল লাগবে, আমার অফিস লাগবে, আমার ডেকোরেশন লাগবে, আমার 4 5 জন ম্যানেজার লাগবে। তার মানে দেখা গেলো আমার মাসে 8 10 লাখ টাকা আবার খরচ করতে হবে। তো সেই টাকাটা জি তো আর আমি দেবো না, তোমাদের কাছ থেকে নেবো, তাই না? কিন্তু অনলাইনের সুবিধাটা হচ্ছে কম টাকায় অনেক পাওয়া যায়। আর এতে জি আরেকটা প্লাস পয়েন্ট, এই রেকর্ড গুলো কিন্তু তোমার কাছে থাকবে। জি এই স্যার। রেকর্ড গুলো তুমি কালকে দেখো, আবার যখন অবসর সময় আসো, বা ইসে আহ, একখান থেকে আরেকখানে যাচ্ছ, ওই কি বলে, কানে কি দেয় এটারে, হেডফোন স্যার। হেডফোন দিয়ে শোনো, একটা একটা রেকর্ড শোনো। আমি আমি যে কথাগুলো বলছি, আমার কথায় কি কোনো কৃত্রিমতা আছে না, জাস্ট গল্প হচ্ছে? স্যার, জীবন থেকে স্যার, জীবনমুখী অনেক শিক্ষা স্যার, মানে এগুলো আমাদের বাস্তব জীবনে অনেক উপকার কাজে লাগছে স্যার। আমাদের কিন্তু জীবনমুখী, সবকিছু জীবনমুখী হতে হবে। যখন এবার চলে আসে সেই জায়গাটায়, আচ্ছা, এবার প্রশ্ন হলো যে, দেখো তো এখানে কি বলা হয়েছে, আপনি নিজেকে নিয়ে কতটুকু ভাবছেন, তুমি নিজেকে নিয়ে কতটুকু ভাবছো, 1 2, নিজের সম্পর্কে কি অনুভব করছেন,
একটু শুনে নেবে, এবার আসল জায়গায় আসি। আমার এখানে আমি এইগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলছি না। এগুলো নিয়ে কথা বলছি না, আমি এই দুটো নিয়ে কথা বলছি। এই দুটো কি বলতো? আপনি নিজেকে নিয়ে কতটুকু ভাবছেন, নিজের সম্পর্কে কি অনুভব করছেন। আমরা দেখো তো, আমরা যে 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 শিক্ষাগত যোগ্যতা, যে আইকিউ, আমরা অনেক সময় না নিজেরা একটু বেশি জ্ঞানী সাজতে চাই, তাই না? জি স্যার, এটা তো স্বাভাবিক স্যার। আচ্ছা, এবার আসো, দেখো তো আপনি নিজেকে নিয়ে কতটুকু ভাবছেন। জি স্যার। ক্লিয়ারলি বলছি, আপনি নিজেকে নিয়ে মানে তুমি নিজেকে নিয়ে যতটুকু ভাবছো, তার চেয়ে বেশি ভাবছো অন্য মানুষের নিয়ে, তার চেয়ে ও, বেশি অন্য মানুষের জীবন গাইতেছো। দেখো তো আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে নিজেকে কি তা সে চিন্তাও করে না, অন্য মানুষের খালি জীবন গায়। জি স্যার, এটা ম্যাক্সিমাম মানুষ করে স্যার, বুদ্ধিমান লোক। ম্যাক্সিমাম। জি স্যার। এই জন্য বলছি, এই জায়গাটা লিখেছি যে এখানে আমরা আমাদের জীবনের বাস্তবতা তুলে ধরতে পারি, তুলে ধরি। বাস্তবতা কি, আমরা নিজেকে নিয়ে কতটুকু এবং কি ভাবছি তা নিয়ে নিজেকে প্রশ্ন করুন। আমরা অন্য মানুষকে নিয়ে কতটুকু সময় ব্যয় করি বা গীবত গাই, পার্সেন্টেজটা বেশি হয়ে যাবে না? জি স্যার, সমাজের ম্যাক্সিমাম মানুষ এটা করে স্যার। আমরা এটাকে বাদ দেই, বাদ দিয়ে, বাদ দিয়ে দেখো, এটা বাদ, আমরা অন্য মানুষকে নিয়ে চিন্তা করবো না। কিন্তু অন্য মানুষ তো, তারাও তো মানুষ। তাহলে কি করবে? সেটা হচ্ছে হলো, তুমি একটু খেয়াল করে শোনো, সেটা তো পিডিএফ এ পেয়ে যাবে। আপনি নিশ্চয়ই একমত হবেন যে আমরা নিজেকে কতটুকু ভাবি, তার চেয়ে অন্য মানুষের বিষয় নিয়ে আমরা বেশি সময় ব্যয় করি। সঙ্গত কারণেই আপনি নিজেকে যতই শ্রেষ্ঠ ভাবেন, বাস্তবে আপনি তা নন, তাই না? জি স্যার। একজন মানুষ খুব দেখায় না, আসলে কি বাস্তবে কে এসেছে তার? না স্যার, তবে স্যার সেই মানুষটার দৃষ্টিভঙ্গি থেকেও তো স্যার মানে। শোনো, আমি বলি, যদি সত্যিকারের মানুষ কখনো কিন্তু নিজেকে সে শো করে না, সে কখনো এমন কোনো কাজ করে না যে মানুষ আমাকে এরকম না বলে। আচ্ছা, জি যাক, স্যার। তারপরে আসলে সেটা হলো, আমি একটা জায়গায় লিখেছি আমাদেরকে নিজের নিজের নিজের, আমি কয়বার নিজের বলেছি বাস। বলো তো? নিজের নিজের নিজের। নিজের নিজের নিজের। অর্থাৎ আমরা সবাই যার যার নিজের শ্রেষ্ঠত্বের জন্য ভাবি, তাহলে সত্যিকার অর্থে সমাজ ভালো হয়, নিজেকে শ্রেষ্ঠ ভাবা যায়। জি স্যার। আমরা যে কয়জন আজকে এটা শুনছি, আগামীতে যারা এই ভিডিওটা কালকে পর দেখবে শুনবে, অন্তত আমরা এই কয়জন একটু ওই জায়গাটা আসি না, যেমন অন্য মানুষের কে কি চুরি করলো, ডাকাতি করলো, কে কি করলো না করলো, এত কথার দরকার কি? আমি একটু ভালো করে পড়ালেখা করি, আমার তো ভালো করে পড়লে ভালো রেজাল্ট হবে। এই সময়টায় ওই প্রতিবেশী অমুকের বউ বউ অমুক করছে, অমুকের মা অমুক করছে, অমুকের ছেলে অমুক করছে, এইগুলো না কইয়া টইয়া আমি একটু পড়ালেখা করি। ওই সময়টা আমি পড়ালেখা ব্যয় করি, বা ওই সময়টা আমি স্যারের সাথে একটু ফোন করে গল্প করি, কথা বলি, বা ওই সময় আমার একটা বন্ধুর সাথে একটু গল্প করি কিছু পড়ালেখা নিয়ে। তোমাদের আরেকটা কথা বলে দিই, কখনো মনের উপরে চাপ দিয়ে পড়ালেখা করবে না। ধরো জি তুমি স্যার। পড়তেছো, পড়তেছো 2 ঘন্টা পড়লে, তখন তোমার ভিতরে একটাই মনে হবে যে আমি 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 যে আমি যেখানে কথা বলছি, আমার পড়ার টেবিল সামনে আছে, আমি হ্যাঁ হ্যাঁ। সকালে আবার টাইপিস্ট আসে, একটা দেড়টা বই থাকে, তারপর আমি তোমাদের আন্টি গোসল টোসল করানো, খাওয়াতে, যেহেতু তুমি অসুস্থ, খাওয়া দাওয়ার পর আমি চলে আসি এখানে। 14টা পেপার থাকে, পেপার প্রিন্ট করা থাকে, ইসে মানে যেগুলো গুরুত্বপূর্ণ দরকার সেগুলো প্রিন্ট করা থাকে। ওইগুলো আমি পড়ালেখা করি, পড়ালেখা করে এইটা কোন জায়গায় নোটটা যাবে, কোন জায়গা থেকে কোনটা, এটার সাথে কার সাথে কি মিলাবো, এগুলো আমি ওইভাবে নোট করি। আমি পড়ে যাই, প্রচুর পড়ি। এবং তোমাদের কি বলবো, যে এই পরিবিধায়
আমি এত নির্মম একটা বাস্তবতায় নিজেকে ভালো রাখতে পেরেছি। আমি অনেক জি মানুষ স্যার। নিয়ে চিন্তা করি, আমি অনেক মানুষ নিয়ে চিন্তা করি। আমি আমি 34 বার রক্ত দিয়েছি, কিন্তু জি 34 বার রক্ত দেওয়ার মধ্যে আমি 6 থেকে 7 বার জানি কাকে দিয়েছি, বাকিটা আমি জানি না কাকে দিয়েছি। সেটা হলো আহ তখন তো আর এত ব্যবস্থা ছিল না। তোর আন্টির জন্য রক্ত লাগে, সেদিন আমি ফেসবুকে দিছি। আহ, আমরা তিনজনকে পেয়ে গেছি। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, স্বরূপ নাম, আর একটা ছেলে বুয়েটের, আর একটা ছেলে হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের। ও একজনকে ঠিক করেছে। ওর আগে ওর আন্টিকে একবার রক্ত দিচ্ছে। ডায়ালিসিস রোগীর বছরে অন্তত 2 বার রক্ত দিতে হয়। রক্ত, এই যে আজকে ডায়ালিসিস ছিল, আহ, আবার টেস্ট হয়েছে, সেখানে বেশ খানিকটা রক্ত লাগছে। আবার নর্মালি অনেক কিছু 13 থেকে 15 ml ব্লাড লস হয়। তো এদের জি স্যার। কিছু কিছু পর পর হিমোগ্লোবিন কমে যায়। তো যাক, যেটা বলছিলাম, তো এই যে স্বতঃস্ফূর্ত ভাবে সেই ঢাকা ইউনিভার্সিটির টিচার, ওর সাথে আমার আগে কখনো আমার ভাইটার সাথে পরিচয়। ও সেই সে মিউজিক ডিপার্টমেন্টের টিচার, বাড়ি রাজশাহী। সে আসলো, রক্তটা দিল। এই যে যে স্বতঃস্ফূর্ত ভাবে, দেখো তো, এই ছেলেটাকে সারা জীবন আমি ভালো বলবো কিনা। জি স্যার, অবশ্যই একটা কৃতজ্ঞতা বোধ তার প্রতি থেকে যাবে অলওয়েজ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না বাবা। আমরা বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ। তুমি একজনের কাছ থেকে তুমি একজনকে শিখাইলা, সে কোথাও বলবে না এই আনান আমার এই জিনিসটা শিখাইছে। আরে আনান কিডা, আনান কি, আমি তো সব শিখছি, জি স্যার। তাই না? এই অহংবোধ থাকা ভালো না। এগুলো অহংবোধ আল্লাহ পছন্দ করে না। তো আল্লাহর অপছন্দ কাজ করলে নিশ্চয়ই তোমার খুব একটা ভালো হবে না। এবার আসে আত্মমর্যাদা। আত্মমর্যাদা কিভাবে নির্ধারিত হয়, পড়ো তো একটু। আপনি আপনার জীবন ও সময়কে কিভাবে এবং কোন পথে ব্যবহার করছেন তা দ্বারা আপনার আত্মমর্যাদাবোধ নির্ধারিত হয়ে থাকে। একজন অর্থাৎ মানুষের তুমি একদিকে বলতো, আপনি আপনার জীবন ও সময়কে যেভাবে ব্যবহার করছেন তার দ্বারা আত্মমর্যাদা বোধ নির্ধারিত হয়ে থাকে। একজন মানুষের আত্মমর্যাদা বোধ বৃদ্ধি পায় আপনি যখন সময়কে বিবেচনা, দেখো, আপনি যখন সময়কে বিবেচনা রেখে দক্ষতার সাথে কোনো কাজ সম্পাদন করেন, তখন আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পায়। পাশাপাশি আপনি দক্ষতার সাথে কাজ করতে অপারগ হলে তখন আপনার আত্মমর্যাদা পতন হয়। জি স্যার। অর্থাৎ আত্মমর্যাদা বৃদ্ধি পায় কখন, পতন হয় কখন? আত্মবিশ্বাস। দেখো, আত্মবিশ্বাস হলো আত্মমর্যাদার আরেকটা পিঠ। যেমন আমরা বললে মুদ্রার এপিঠ ওপিঠ, এটা তাই বলছি, একটি মুদ্রার 2টা পিঠ থাকে। ঠিক তেমনি আত্মবিশ্বাস হলো আত্মমর্যাদার অপর পৃষ্ঠা। আত্মমর্যাদা এমন একটি গুণ যার মাধ্যমে আপনি নিজেকে একজন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন কর্মক্ষম ব্যক্তি হিসাবে অনুভব করবেন। অনুভব দেখাতে পারবেন না। মানে আপনি ভিতরে, আপনি আহ যেমন তুমি ফিল। যেন ভালো কাজ করো, জি স্যার। তাহলে বলবে না মানুষ যে আহ, অমুক রিমন ভালো কাজ করেছে। জি স্যার। তুই আর সামনে জি না বলে স্যার। তো অগোচর অন্য জায়গায় তো বলতে পারে না। জি স্যার। এগুলো তুমি শুনবে, শুনে না ভিতরে আত্মস্থ করবে। এটা কখনো এটা বলবে না যে অমুক আমাকে ভালো বলেছে, অমুক আমাকে এ বলেছে তা বলেছে, কখনো বলবে না, কখনোই জি কথা স্যার। বলবে না। আমার জীবনে আমি সেটা সত্যিকার অর্থে পরিপূর্ণভাবে মেনে চলি। সেটা হলো, আমি যদি একটা মানুষের কিছুটা উপকার করে থাকি, সে আমাকে, আমার এমনও দিন যা গেছে, আমার ছাত্ররা যখন আমার এভারগ্রিন ছিল, রেজাল্টের পর আমাকে দাঁড়াতে হয়েছে, ওরা লাইন দিয়ে সালাম পায় সালাম করেছে। এই যে যে অনুভবগুলো, সেগুলো কিন্তু আমি ধারণ করেছি, কিন্তু কখনো প্রকাশ করি, কখনো জি প্রকাশ করি না। কি জন্য প্রকাশ করব? একটা ছেলে মেয়ে তার উপযুক্ত, সে মনে করেছে যে স্যার আমাদেরকে কিছুটা সহযোগিতা করেছে, আমাদের একটু কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। এটা তারা করেছে। জি এখন অসংখ্য, সে যখন ডিবির প্রধান, সে আমার ছাত্র, আমার 2-3 দিন পর পর ফোনে গল্প হয়।
জি স্যার। কোনো গল্প কিন্তু কোনো মানে পার্সোনাল গল্প, কোনো অফিসিয়াল বা কোনো পলিটিক্যাল কোনো কিচ্ছু না। জি স্যার। তাহলে দাঁড়াচ্ছেটা হলো, তুমি যখন নিজেকে সত্যিকার অর্থে সবার কাছে গ্রহণযোগ্য মানুষ করতে পারবা, তখন তুমি, এমনও হতে পারে আমাদের দেশে রাজনীতি করাটা মানুষের জন্য ভয়ঙ্কর একটা বিষয় না? জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা, আমি ওদিকে যাব না, পরে তোমাদের পলিটিক্স যখন শিখাবো, যেহেতু পলিটিক্যাল বিষয়টি আছে, তাহলে সেটা না শিখলে তো তুমি সমাজকে চিনতে পারবে না। কারণ রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং যারা রাষ্ট্র পরিচালনা করে অর্থাৎ সরকার গঠন করে তারা রাজনৈতিক দল, এরা সরকার গঠন করে। আমি যতই অপছন্দ করি, তারপরেও কি আমরা এই রাজনৈতিক দলের বাইরে যেতে পারবো? না স্যার, পারবো না। যে সরকার থাকবে তার আমাদের মাইনা আচ্ছা, চলতে হবে। আমরা কি, তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কি রাজনীতি করো, তুমি কি বলবে? সবাই কি রাজনীতি করে? না স্যার, কেউ সবাই করে না স্যার। কিন্তু যারা রাজনীতি করে, এটা আমরা ভাববো না যে যারা রাজনীতি করেন আমাদের সবার জন্য রাজনীতি করেন? জি স্যার, তারা জনগণের, যেহেতু তারা মানে আমরা জনগণের। এটা ভাববো নাকি? জি স্যার। এইটাই তো ভাববে না। তোমার জি তোমার স্যার। এই যে যে উন্নয়ন কর্মসূচি, উন্নয়ন জি কর্মসূচি, যেমন তোমার আমাদের আরেকটা পদ্মা সেতু লাগবে, এটা উন্নয়ন কর্মসূচি। এটা কি আমি তুমি ঠিক করব, না সরকার ঠিক করবে? স্যার, রাজনৈতিক দল যারা সরকার গঠন করবে তারাই ঠিক করবে। সরকার তো, রাজনৈতিক দল আছে সেখানে, সরকার ঠিক করবে। আর জি স্যার। রাজনৈতিক দল যেটা করতে পারে সেটা হলো ক্ষমতা যাওয়ার আগে তারা নির্বাচনী ইশতেহারে বলতে পারে যে আমরা এটা করব, এটা করব, শিক্ষা ব্যবস্থা এরকম করব, কারিগরি শিক্ষা এরকম করব, যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ এরকম করব, পররাষ্ট্রনীতি এরকম করব, আমার কি বলে যে আহ, মানে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করব কিনা ইত্যাদিতে নানা রকমের কর্মসূচি আছে, সেগুলো তারা জি স্যার। দেবে। এটা হলো আমাদের রাজনৈতিক দলগুলোর, যে জনগণের জন্য তারা রাজনীতি করে, এটা আমাদের জি স্যার। বলতে হবে। কিন্তু জি আসলে স্যার। কি জনগণের জন্য করে কি করে না, সেটা কি প্রশ্নের সুযোগ আছে? না স্যার, না এটা শুধু প্রশ্ন। নিজেদের আখের গুছায়? জি স্যার। বাংলাদেশে একজন একটার এমপি হলে 14 গোষ্ঠী পয়সা খায়। জি স্যার। এটা অটো সিস্টেম, অটো অটো। জি স্যার। এই যে সিস্টেমটা দাঁড়িয়েছে, আমি একটা দেশের নাম বলতে মনে নাই মতো, সে দেশে না কোনো রাজনীতিবিদ বেতন নেয় না, তারা তাদের সরকারি গাড়িও নেই। এটা কি ইউরোপে স্যার? ইউরোপের একটা দেশ, হ্যাঁ। আমেরিকায় নির্বাচন কমিশন নাই। জি স্যার। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে তারপরেও কিন্তু আমরা বিদের এগেনস্টে আলাদা হতে পারবো না। কিন্তু আমরা জানি যে তারা কি করবে না করবে ইত্যাদি ইত্যাদি। তো যাই করুক, রাষ্ট্র, তোরা প্রত্যাশা করো যে এতদিন যা হয়েছে আর যেন ভবিষ্যতে না হয়, আমাদের একটা সুস্থ ধারার রাজনীতি আসুক, গণতন্ত্রের চর্চাটা সুস্থ হোক। আমাদের দেশে গণতন্ত্র শক্তিশালী কখনোই হয়নি, কিন্তু সবাই বলে গণতন্ত্রের কথা, কিন্তু জি সবাই স্যার। মানে না গণতন্ত্র। তাহলে জি মুখে স্যার। বলে লাভ কি বাবা? আপনি যে মুখে বলছেন, আমি তো বুঝতেছি যে আপনার মুখে এক কথা, ভিতরে আর একটা রয়েছে। তো এই যে বিষয়টা আমরা বলছিলাম, তো যাক তারপরে আসি পরে স্টেজে। তাহলে এটা হলো, এবার খুব সুন্দর একটা জায়গায় যাব। এই যে দেখো শেষটা আসলাম, দি আইজেনহাওয়ার ডিসিশন ম্যাট্রিক্স। কয়টা কালার দেখছো? এই তিনটা কালার, এইটা একটা জি স্যার। কালার, এইটা একটা কালার, এটা একটা কালার। আচ্ছা দেখো, এখানে কি লেখা আছে? নট ইম্পর্টেন্ট না? জি স্যার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি লেখা আছে? নট ইম্পর্টেন্ট। নট ইম্পর্টেন্ট। এটা কি লেখা আছে? ইম্পর্টেন্ট। এটা কি ইম্পর্টেন্ট। লেখা আছে? আর্জেন্ট। এটা লেখা আছে নট আর্জেন্ট। তাহলে এখানে আমরা দুটো শব্দ পেলাম, একটা হচ্ছে ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে আর্জেন্ট।
এখন তুমি এই যে আর্জেন্ট, তাহলে কি কি পেলাম? আমরা দুটো পেলাম, আর্জেন্ট আর হলো ইম্পর্টেন্ট। এখানে কয়টা শব্দ আছে বলতো? আর্জেন্ট আর ইম্পর্টেন্ট। জি স্যার। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ না, জি স্যার। আর আর্জেন্ট হলো জরুরি না? জি স্যার। তো তোমাকে একটু ঠিক করতে হবে কোনটি আমার কাছে আর্জেন্ট, কোনটি আমার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখো, এই ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট, ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট। দেখো, একজন মানুষের কাছে কোন একটি কাজ অতীব গুরুত্বপূর্ণ হলেও জরুরি নাও হতে পারে। যেমন ধরো, জি জরুরি বলতে হলো যে তাৎক্ষণিক, জরুরি বলতে যে এই মুহূর্তে আমার কিছু একটা করতে হবে, কিন্তু তোমার কাছে গুরুত্বপূর্ণ হলেও সেটা জরুরি নাও হতে পারে, কিন্তু একটা সময় চলে যেতে পারে। যেমন একজন মানুষের খাদ্য গ্রহণ, এটা অতি গুরুত্বপূর্ণ না? স্যার, অবশ্যই। কিন্তু এটা তাৎক্ষণিক কি জরুরি, তাৎক্ষণিক জরুরি নাও হতে পারে। ওই স্যার, দুটোর সময় খাওয়ার কথা ছিল, যে তিনটা খেলে অসুবিধা আছে? স্যার খুব একটা নয় যদি গ্যাস্ট্রিকের প্রবলেম না থাকে। তার মানেটা হলো, আবার তুমি তোমার একটা বন্ধুকে কথা দিয়েছিলে যে দোস্ত তোর কাছে আমি বিকেল 4টের সময় আসবো। জি স্যার। এখন বিকেল 4টের সময় তার কাছে যাওয়ার কথা, সে অপেক্ষা করছে তার জন্য, তোমার স্যার। জন্য। তার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু যাওয়ার আগে হঠাৎ করে তোমার একটা খবর আসলো যে তোমার মামা অ্যাক্সিডেন্ট করেছেন। জি স্যার। তখন কি তোমার মামা আর্জেন্ট হবে, নাকি আমার বন্ধুর সাথে কথা বলতে যাওয়াটা আর্জেন্ট হবে? স্যার মামা অ্যাক্সিডেন্ট করছে এটা মামা আর আর্জেন্ট হবে, কিন্তু আমার কথা ছিল ওই বিকেলে আমি বন্ধুর কাছে যাবো। তবে হ্যাঁ, যত রকমের তোমার বিপদ আসুক, তুমি একটা জায়গায় কথা দিচ্ছিলে যাতে সে তোমাকে ভুল না বসে, তাকে একটা বার ফোন দিয়ে বলে দাও দোস্ত এই খবর, পরে তোর সাথে কথা হবে, রাখ এখন। জি অর্থাৎ স্যার। তাকে জানাই দিলা যে আমার ঘটনাই, এই জন্য দোস্ত তোর কাছে আসতে পারলাম না। নাহলে ও কিন্তু তোমার ভুল ভাববে, ওরে বাবা কি বড় ছেলে, মানে ডাটের মানুষ হয়ে গেছে। এই যে, তো যত রকমের যাই হোক না কেন, কখনোই নিজেকে অধৈর্য হয়ে যাবে না, নিজেকে লিমিটের বাইরে নিয়ে যাবে না, এবং নিয়ন্ত্রণ হারাবে না। নিয়ন্ত্রণ হারালে কিন্তু তোমার ভয়াবহ ক্ষতি হবে। এই সবসময় বিপদ আসবে, বিপদ আসাটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আমাকে সেটা ফেস করতে হবে। তো ফেস করার জন্য আমাকে একটু একটু হলেও শক্ত মন থাকতে হবে। তার মানে হচ্ছে একজন মানুষের, এই যে বলছিলাম এটা গেল, তারপর দেখো তো, ইম্পর্টেন্ট নট আসছে, তার মানে কি আমার কাছে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি না। যেমন একজন মানুষের কাছে কোন একটি কাজ অতীব গুরুত্বপূর্ণ এবং জরুরি হবে। যেমন আপনি আপনার বন্ধুর সাথে গল্প করছেন, তখন আপনার নিকট স্বজন অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার সাথে বন্ধুর গল্প করা ছিল হয়তোবা জরুরি, কিন্তু এখন বাস হয়ে গেল। তারপর আসো ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট, মানে দুটোই। একজন মানুষের কাছে একটি কাজ গুরুত্বপূর্ণ হলেও জরুরি নাও হতে পারে, যেমন একজন বন্ধুর সাথে দেখা করা গুরুত্বপূর্ণ হলেও জরুরি নাও হতে পারে। এভাবে কতগুলো গল্প বলে তুমি আসো নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি কাজটা করছো কিন্তু এটা ইম্পর্টেন্টও না, আর্জেন্টও না। সেটা কি হতে পারে? তুমি হয়তো ওই যে বললাম একটা কার্টুন দেখতেছো, ক্রিকেট খেলা দেখতেছি। অথবা জি তুমি স্যার। একটা গল্প আহ, বা একটা জি দেখতেছো, কি বলবো যে একটা ভিডিও দেখতেছো, স্যার। সেটা তোমার কাছে জরুরি না, জি আবার স্যার। আর্জেন্ট কি বলে যে ইম্পর্টেন্টও না। জি স্যার। কারণ সেখানে তুমি কিছু শিখছো না, আছে না তোমার অ্যামিউজমেন্টের জন্য তো তুমি কিছু একটা দেখতেই পারো। এই জি হচ্ছে স্যার। বিষয়। তারপরে এটা হলো, একটু পরে তোমাদের দিয়ে দেবো, এই যে দেখাচ্ছি দেখো, এই যে লেখা আছে তোমার, তুমি একটু পরে যেটা পাবে, এই যে দেখো সময়ের গুরুত্ব, এখানে সব সুন্দর করে কালার করে দেওয়া আছে। তারপর তোমার আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ কিভাবে নির্ধারিত হয়, আত্মবিশ্বাস, তারপরে এই আইজেন হাওয়ার, এই যে আইজেন হাওয়ার এই পর্যন্ত। এটা হলো আজকেরটা।
আর গতটায় ছিল হলো তোমার এই যে এটা ছিল পিডিএফ এক, এখানে ছিল আমি কে, সক্রেটিসের বিষয়গুলো খেয়াল করো যে সক্রেটিসের গল্প সেদিন বলেছিলাম। তারপর হচ্ছে আমার স্বপ্ন কি, মূল্যবোধ এবং সময় ব্যবস্থাপনা, এইটা। তো আমি আজকে যেটা দিচ্ছি এটা করে দিচ্ছি, আর যদি কেউ ওটা না পেয়ে থাকো, আর তোমাদেরকে আমি আবার অনুরোধ করছি 31 তারিখের ভিতরে যারা 2023 টাকাতে ভর্তি হবে, আগামী মাসে শুধু তাদের ক্লাস করব যদি উপযুক্ত, অর্থাৎ আহ, মানে একটা ভালো অবস্থা তৈরি হয়, তাহলে সব টিচার ক্লাস নিবে। আর যদি দেখি যে সেরকম হয় না, যারা ভর্তি হয়েছে এবং সংখ্যায় যদি বেড়ে যায়, ভালো হয়, তাহলে টিচাররা সবাই ক্লাস নেবেন। আর সেখানে আমার লস কি লাভ এটা বিবেচনা বিষয় না, তোমাদেরকে আমি পড়াতে চাই। আর যদি সেটা না হয় তাহলে আমি শুধু তোমাদেরকে আমার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো, অর্থাৎ সাধারণ জ্ঞান ওরিয়েন্টেড বিষয়গুলো, জীবন বোধ সম্পর্কে বিষয়গুলো, আমি আসলে প্রচুর বই পড়ি, প্রচুর বই পড়ি। তুমি যত পড়বে তত তুমি ক্রিয়েট করতে পারো। আর জি কখনোই যতক্ষণ পড়বা মনোযোগ দিয়ে পড়বা, 1 ঘন্টা পড়ো মনোযোগ। যখনই তুমি একটু কেমন আড়ষ্ট লাগতেছে উঠে পড়ো, টেবিলে শুধু শুধু বসে থাকবা না, কারণ সময় নষ্ট করো। ওই সময়টা যে তুমি কি করো, ওই একটু গেম খেলো। জি স্যার। ওই সময় যে তুমি 10 মিনিট 20 মিনিট গেম খেলো, তখন তোমার মানসিকতা ডাইভার্ট হয়ে যাবে। তার 1 ঘন্টা পরে আবার তো পড়ার মনটা এসে যাবে। জি স্যার। এই জন্য বলছি কখনো নিজের উপরে চাপ দেবে না, আর কখনোই নিজেকে অসহায় ভাববে না, কখনোই মা বাবার একটা 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 বাইবেলের একটা কথা বলি, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। অর্থাৎ তুমি আল্লাহর প্রতি দায়িত্ব পালন করো, মা বাবার প্রতি দায়িত্ব পালন করো, এবং মানব জাতির জন্য দায়িত্ব পালন। জি স্যার। দেখো তো এইটা দায়িত্ব পালন করলে আল্লাহ খুশি হয় কিনা। জি স্যার। আল্লাহকে কি আমরা দেখতে পাই? না স্যার। আল্লাহকে কি আমরা জড়িয়ে ধরতে পারি? না স্যার। এই আল্লাহ যে, আমরা বলি আল্লাহ, কেউ বলে গড, কেউ বলে ভগবান, যে যাই বলুক, লিও টলস্টয় একটা কথা বলেছেন, যেখানে ভালোবাসা সেখানে ঈশ্বর থাকেন। জি স্যার। আমি বলছি যেখানে ভালোবাসা সেখানে আল্লাহ থাকে। অর্থাৎ জি আল্লাহ ভালোবাসা চায়। তুই দেখো, আমাদের পরিবারের সবাই যদি ভালো থাকি, আমাদের স্যার। ভালোবাসাময় পরিবার হয়, ভাল লাগে না? জি স্যার। ওইটাই আল্লাহ থাকা, জি স্যার। ওইটাই আল্লাহর রহমত যে তোমার আমরা আমরা ভালো আছি। জি স্যার। তা বারোটা হচ্ছে আমরা যেন কখনো নিজেকে বিপদগামী না করি। সমাজে অনেক কিছু হবে, অনেক সমস্যা থাকবে, তারপরও আমাদের সমাজ চলবে, চলতে হবে। তো ভালো থাকবে। আগামী, আমি তারিখ স্যার। দিয়ে দিচ্ছি আবার কালকে। এবার তোমার কেউ কিছু বলবে? স্যার, স্যার একটা বলো। প্রশ্ন করবো স্যার, স্যার মানে এটা যেহেতু আজকে আপনি এইসব ব্যাপারে কথা বলতেছেন, তো এই প্রশ্নটা মাথায় আসছে স্যার। আমাদের দেশে যে যদি মানে আমরা ইন ফিউচারে এই সিভিল সার্ভিসে জয়েন করি, তো স্যার আমরা যে প্রফেশনে যাই মানে ম্যাজিস্ট্রেট বা হচ্ছে পুলিশ কমিশনার, তো এই ধরনের কাজে তো স্যার সরকারের হয়ে মানে যারাই ক্ষমতা থাকুক না কেন তাদের হয়ে তো স্যার গ্রাউন্ড লেভেলে কাজ করতে হবে। তো সেই কাজের মধ্যে কিছু কাজ হবে ভালো, আর কিছু কাজ মানে হবে যে সরকারের পক্ষে যাবে এবং যেটা পরবর্তী সরকার আসলে আবার তারা খারাপ চোখে দেখবে। তো যে এই যে স্যার একটা টানাপোড়েন তো কিছু। আমি আমার কথা বলি, তুমি স্যার। প্রজাতন্ত্রের কর্মকর্তা হবা, কোনো দলের না। জি স্যার। তোমার 59 বছর চাকরির জীবন, সরকারের মেয়াদ 5 বছর। জি স্যার। 5 বছর পর আর এক সরকার আসতে পারে, নাও পারে। এখন তোমার কাজ করতে হবে, যে সরকার থাকবে সে যে উন্নয়ন পরিকল্পনা করবে সেটা বাস্তবায়ন করতে হবে। জি ওখানে স্যার। তোমার কোনো মতামত, তুমি কোনো, এবং চাকরি জীবনে তুমি কোনো রাজনীতি করতে পারবে না এটা বলা আছে। তারপরও আমাদের দেশে প্রশাসনে তুমি চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে যে ক্ষমতা আছে তার প্রতি তুমি আনুগত্য প্রকাশ করে ফেলবে, দরকার নেই। তোমাকে সে সরকার চাকরি দেয়নি, এটা তুমি পাইছো,
তুমি প্রজাতন্ত্রের কর্মকর্তা হয়েছে, সরকারি কর্মকর্তা হয়নি। আমি দেখেছি যে তোমরা যারা যারা চাকরি পায় তারা মানে চাকরি পাওয়ার আগেই যেন পাইয়ে ফেলাইছি আমি আওয়ামী লীগে গেছি কিনলি। জি স্যার, জি স্যার, মানে এই যে রং পাল্টানো আমাদের মানসিকতা, সেটা তোমাদের ভিতরে নাই তা কিন্তু না। জি দ্বিতীয়ত স্যার, হলো, তুমি এই যে 59 বছর চাকরি করবে, আগামীতে তোমার সাথে আরো হয়তো বেড়ে যাবে, 62 64 বছর হয়ে যাবে। কারণ আমাদের তো জীবনের গড় আয়ু এখন প্রায় 74 হয়ে গেছে। তো সেখানে আমাদের আহ বিশ্ববিদ্যালয়ের টিচার যদি 65 বছর চাকরি করতে পারে, সুপ্রিম কোর্টের বিচারপতি 67 বছর করতে পারে, তাহলে প্রশাসন কেন 65 পারবে না? স্যার অবশ্যই। আচ্ছা, তাহলে সেটা হয়ে যাবে। এখন আরো 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 ইনফ্যাক্ট যত দিন যাবে তত আমাদের খারাপটাকে আমি একমাত্র করে ফেলবো না, আমাদের অনেক ভালো আছে, অনেক ভালো হয়, অনেক জি কিছু স্যার, হয়েছে। আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, 72 সালে এ দেশটা কি ছিল, জি আজকে স্যার, সেই দেশটা কোথায়? জি আমি স্যার, তোমাদের শেখাই দেবো, এগুলো জানাই দিব, যেগুলো জি জানলে। আর সবসময় মনে রাখবে, রুটে না যে আগায় যাইতে পারবা না। জি স্যার, তুমি যদি উপরে উঠতে চাও আগে গাছের গোড়ায় যেতে হবে না? জি স্যার অবশ্যই। এই গাছের গোড়ায় নিয়ে তোমাদেরকে সব শেখাবো। তো ভালো থেকো। জি আগামী স্যার, যেদিন দেখা হবে আমি আবারও অনুরোধ করছি, তোমরা যারা ভর্তি হও নাই ভর্তি হয়ে যাও, কালকে আশা করি তোমরা ভর্তি হবে। ধন্যবাদ সবাইকে। খোদা জি হাফেজ। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবে। স্যার আসসালামু আলাইকুম। কবি।